নমস্কার। আজকে কন্যা রাশিকে নিয়ে বলবো। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের রাশি পরিবর্তন। মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে 11ই মে থেকে জুন মাসের 20 তারিখ পর্যন্ত। মঙ্গল অবস্থান করবে নিজের রাশি, যেটা হচ্ছে মেষ রাশিতে। তো মঙ্গল তো কন্যা রাশির ক্ষেত্রে কারক না, অকারক। তৃতীয় ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি এবং অষ্টম ঘর যেটা হচ্ছে মেষ রাশি, এই দুটি ঘরের অধিপতি। তো মঙ্গল এতদিন সপ্তম ঘরের শনির সাথে যে যোগটা তৈরি করেছিল, সেই যোগটা ভঙ্গ হচ্ছে ঠিক, কিন্তু অষ্টম ঘরে মঙ্গল নিজের রাশিতেই অবস্থান করবে। কীরকম প্রভাব দিবে মঙ্গলের এই অবস্থান? অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান আর মঙ্গলের যে তিনটি দৃষ্টি, প্রথম যে দৃষ্টি, চতুর্থ দৃষ্টি যেটা হচ্ছে পড়বে যে একদম লাভের ঘর, সেটাও নিজ রাশি কর্কট রাশিতে পড়বে। এবং সপ্তম দৃষ্টি পড়বে হচ্ছে ধনসম্পত্তির ঘর তুলা রাশিতে। আর অষ্টম দৃষ্টি দিয়ে নিজের ঘর বৃশ্চিক রাশিকেও দেখবে, সেটা হচ্ছে কি পুরুষার্থ পরাক্রমের ঘর, ভাই বোনের ঘর। তো কীরকম প্রভাব পড়বে এই সময়কালে, কীরকম, কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবে। এবং তার সাথে বলবো যে কন্যা রাশি যে বর্তমান সময় চলছে, মঙ্গলের পরিবর্তন দিয়েই যে সব কিছু হবে সেটাও তো না। অনেক গ্রহ, বাকি গ্রহগুলোদের অবস্থান, তাদের নক্ষত্রগত কি অবস্থান রয়েছে, সত্যি কি এই সময়কালে কন্যা রাশি অন্যান্য গ্রহদের সাপোর্ট পাবে, না মঙ্গল তাণ্ডব শুরু করবে নিজের রাশিতে এসে এই অষ্টম ঘরে? কারণ তার চতুর্থ দৃষ্টি পড়ছে লাভের ঘরে। লাভের ঘরটাই হচ্ছে কর্কট রাশি, যেটা হচ্ছে তার একদম নিজ ঘর, নিজ দৃষ্টি পড়ে যাচ্ছে লাভের ঘরে। তো কীরকম প্রভাব দেবে? তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়, ভালো লাগে, ভিডিও তৈরি করতে ভালো লাগে। আগামী দিনে কন্যা রাশি সম্পর্কিত বহু ভিডিও দিব, আশা করছি দেখবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব, সুপার থ্যাঙ্কস অবশ্যই দিবেন। তো কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল তো কারো গ্রহ না, মঙ্গল হচ্ছে তৃতীয় ঘর এবং অষ্টমপতি মঙ্গল। এখন অষ্টম ঘরেই মঙ্গল অবস্থান করবে। আমি এর আগে একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়েছিলাম, তাতে বলেছিলাম যে অষ্টমপতি যদি অষ্টম ঘরে অবস্থান করে, যদি অষ্টমপতির যদি অবস্থান ভালো হয়, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা যতই বিপদ আসুক, যতই ঝড়ঝাপটা আসুক, এরা কিন্তু চট করে ভয় পায় না কিংবা ভেঙে পড়ে না, বরঞ্চ সংঘর্ষের মধ্যে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যায় এবং ইতিহাস রচনা করে দেয়। এরকম হয়ে যায় যে এদের সাথে ভাগ্যের পরিহাস হলেও এরা থমকে দাঁড়ায় না, ভয় পেয়ে যায় না, বরঞ্চ সেখান থেকে উদ্ধারের রাস্তা বার করে নিজেকে প্রতিষ্ঠিত করে। তো মঙ্গল কিন্তু সেরকমই অবস্থান হতে যাচ্ছে এবারের মঙ্গলের। অষ্টম ঘরে অবস্থান করছে এবং নিজের ঘরেই অবস্থান করছে, বিপরীত রাজ্য তৈরি করছে, কিন্তু সংঘর্ষও তৈরি করছে, যে সংঘর্ষে সফলতা কিন্তু লুকিয়ে রয়েছে। তবে মঙ্গলের পরিবর্তনে যে শুধু মঙ্গলকে দেখতে হবে সেটাও না, কারণ প্রত্যেকটা রাশি কিন্তু নিজের লাভ জিনিসটাকে দেখা যায়, লাভটা কোথা থেকে আসবে। এবার মঙ্গল, অষ্টমপতি মঙ্গল, তার চতুর্থ দৃষ্টি পড়ছে লাভের ঘরে। তো লাভের ঘর সেটা তো হয়ে গেছে কর্কট রাশি, নিজ দৃষ্টি পড়ে যাচ্ছে লাভের ঘরে। তো নিজ দৃষ্টি পড়ার ধরুন কি, এখানে চন্দ্রমাকেও তো দেখতে হবে এই কন্যা রাশির ক্ষেত্রে। যাদের জন্মকুষ্ঠিতে চন্দ্রমা দিয়ে তো রাশি তৈরি হচ্ছে, তো রাশির উপর যদি কোনো বাজে ইফেক্ট থাকে, রাশিতে দেখা হলো কোনো পাপী গ্রহের দৃষ্টি পড়ছে, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। এটা স্বাভাবিক সূত্র যে চন্দ্রমা দিয়ে রাশিটা তৈরি হচ্ছে। তো রাশির উপর চন্দ্রমা যদি ইফেক্টেড হয়, চন্দ্রমা যদি পক্ষ বলে যদি বলি না হয়, দেখা হলো যে কৃষ্ণপক্ষের চন্দ্রমা হয়ে গেছে, চন্দ্রমার উপর কোনো পাপী গ্রহের দৃষ্টি পড়ছে, কিংবা যদি লগ্ন হিসাবে বলি তাহলে লগ্নতেও সেই চন্দ্রমার উপর যদি কোনো ইফেক্টেড হয়, চন্দ্রমা যদি কোনো শত্রু নক্ষত্রে অবস্থান করে বা চন্দ্রমা যদি পাপ কর্তকীর মধ্যে চলে আসে, তাহলে কিন্তু এই নিজ দৃষ্টি বিশেষভাবে প্রভাবিত করবে, অর্থাৎ লাভের জন্য যথেষ্ট ছোটাছুটি করাবে। কিংবা অষ্টম ঘরে মঙ্গলের এই অবস্থান গোপন পদ্ধতি বা বেআইনি পদ্ধতি বা হেনতেন প্রকারে যেভাবে হোক আমাকে ইনকাম করতে হবে, এরকম টেন্ডেন্সি নিয়ে আসবে। তাতে ভালো মন্দর কিন্তু বিচারটা অনেকটা লোপ পেয়ে যাবে, এটাও কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, মঙ্গলের যে অবস্থানটা হচ্ছে এই সময়কালে, যে গ্রহদের পজিশন, অন্যান্য গ্রহদের তো পজিশন রয়েছে কিনা, সেই পজিশনটা কেমন রয়েছে সেটাই দেখতে হবে, সেটাতে কোন জায়গাটা বুঝাচ্ছে সময়কালে। মঙ্গলের অবস্থান নিজের রাশিতে হচ্ছে ঠিক, কিন্তু আসল খেলা খেলে নিচ্ছে তো দেবগুরু বৃহস্পতি এই সময়কালে। কারণ দেবগুরু বৃহস্পতি এক নম্বর হচ্ছে উচ্চাভিলাষী। জুন মাসের 2 তারিখে তো দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে, উচ্চ অবস্থায় চলে যাবে। তো গুরু উচ্চ অবস্থায় থাকবে, তার উপর সেনাপতির দৃষ্টি থাকবে, সেটা অন্য মাত্রায় চলে গেল। অর্থাৎ যে একটা খারাপ দিক, যেটা প্রভাব, সেই প্রভাবটা কিন্তু গুরুর রেশে কেটে যাচ্ছে, কারণ কর্মের ঘরে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘর,
তুলা রাশিতে, সেরকম কিন্তু মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে সেই তুলা রাশির উপর। তাহলে কি হচ্ছে এখানে, গুরুর দৃষ্টি পড়ার জন্য কর্মের দিক থেকে অবশ্যই সংঘর্ষ থাকবে, লাভও পাবে, কারণ ধন সম্পত্তির ঘরে গুরুর দৃষ্টি পড়ছে। গুরু তো উচ্চাভিলাষী দেবগুরু বৃহস্পতি, এবং নিজের নক্ষত্রেই অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, কর্মের ঘরে অবস্থান করছে। আর মঙ্গলের যে নেগেটিভ প্রভাব, সেই নেগেটিভ প্রভাবকে এই দেবগুরু বৃহস্পতির প্রভাব কেটে দেবে। এটা হচ্ছে মেন সব থেকে বড় জিনিস, কর্মের ঘরে গুরুর অবস্থা। এবং তারপরে যে মঙ্গলের অষ্টম দৃষ্টিটা পড়ছে, সেটাও তো নিজের ঘর, পুরুষার্থ পরাক্রমের ঘরকে দেখছে। পুরুষার্থ পরাক্রম যেটা হচ্ছে মঙ্গল কারক, সংঘর্ষ, কারণ মঙ্গল তো সেনাপতির মধ্যে সেই জোশটা থাকবে, তো এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। আর অষ্টম ঘরে লাল কিতাব বলছে যে অষ্টম ঘরে কারক রয়েছে মঙ্গল আর শনি, সংঘর্ষ করবে। তো সংঘর্ষ কে করবে? সেনাপতি করবে। তো সেনাপতির কাজই তো এটা, অত্যধিক সাহস কার মধ্যে? সেনাপতির মধ্যে থাকে, এগিয়ে যাওয়ার ক্ষমতা সেনাপতির মধ্যে থাকে। তো সেই রকম দিকটা কিন্তু উঠে আসছে এই সময়কালে। সাহসী হবে যাদের মঙ্গল জন্মকুষ্ঠিতে ভালো অবস্থায় রয়েছে, তারা সংঘর্ষের মধ্যে পুরুষার্থ পরাক্রম করে নিজের আর্থিক জায়গাটাকে যথেষ্ট মজবুত করবে এই সময়কালে। কারণ অন্যান্য গ্রহদের সাপোর্ট কিন্তু এরকমই চলে আসে। মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে, নিজের রাশিতে অবস্থান করবে, সেই মুহূর্তে তো অবস্থান করছে আগে থেকে সূর্য আর বুধ। তো সূর্য বুধের সাথেও তো জুতি তৈরি হয়ে গেল এই অষ্টম ঘরে। আর সূর্য বুধ তো 14 তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে, ভাগ্যের ঘরে অবস্থান করবে। বুধ স্বয়ং রাশির অধিপতি, ভাগ্যের ঘরে চলে যাবে, বুধাদিত্য যোগ, কত সুন্দর অবস্থান। অপরদিকে শুক্র কেন্দ্রে চলে যাচ্ছে, ভাগ্যের ঘরের অধিপতি একদম যে কেন্দ্রে প্রবেশ করবে, এবং বুধের সাথে স্থান পরিবর্তন যোগ হবে, দুই গুরুর প্রভাব পড়ে যাবে, এবং 2 তারিখে আবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে যাবে। কত সুন্দর অবস্থান হচ্ছে। তো অবস্থানগুলো যথেষ্ট ভালো, অর্থাৎ মঙ্গলের এই পরিবর্তনের সংঘর্ষের মধ্যে সফলতা লুকিয়ে থাকছে। আবার এদিকে শনিও নক্ষত্র পরিবর্তন করবে, শনিও তো চলে আসবে বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্রে চলে আসবে। কেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে মঘা নক্ষত্রে, আর রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র শতভীর সাথে। তো মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে, অষ্টম ঘরে মঙ্গল বিপরীত রাজ্য তৈরি যেরকম করছে, সংঘর্ষের মধ্যে সফলতা জিনিসটা থাকছে। তবে কিছু কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে। তো যাই হোক, মঙ্গলের যে পরিবর্তনটা হচ্ছে, 3টি নক্ষত্রের পরিবর্তন, একদম 11ই মে থেকে জুন মাসের 20 তারিখ পর্যন্ত পরিবর্তন। প্রথমেই থাকবে হচ্ছে অশ্বিনী নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে থাকবে 28শে মে পর্যন্ত। অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কে? কেতু। অশ্বিনী কুমার হচ্ছে অধিপতি দেবতা। তো কেতু এর সময়কালে আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে। তো দ্বাদশ ঘরে কেতু সিংহ রাশিতে নিজের নক্ষত্র মঘাতে অবস্থান করছে, যার সিম্বলই হচ্ছে কাস্তে এবং সিংহাসন। আর দ্বাদশ ঘরে কেতু থাকা মানে কারক অবস্থান, স্থান বলি হয়ে যাচ্ছে কেতুর। এবং কেতু গুরুবর দৃষ্টি পাচ্ছে, যার জন্য মঙ্গলের উপরও প্রভাব থাকছে, মেষ রাশির উপর প্রভাব থাকছে। তো এই সময়কালে, অর্থাৎ এই সময়কালে বিশেষভাবে যারা শিক্ষার ক্ষেত্রে জড়িত রয়েছেন, গভীর মানে কোনো হয়তো রিসার্চ, কোনো গবেষণার সাথে যুক্ত রয়েছেন, সেই দিক থেকে বিশেষ উন্নতি রয়েছে। যারা রক্তজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, কারণ মঙ্গল তো রক্তের কারক, হয়তো রক্তের উপরই কেউ পড়াশোনা করছে, তাদের জন্য এই অবস্থান খুব ভালো হতে যাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজ হবে, আকস্মিকভাবে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা বা পরিবর্তনের জিনিস বোঝা যাচ্ছে। কারণ যে নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রটাই হচ্ছে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের সিম্বল হচ্ছে কি? ঘোড়া। তো ঘোড়া তো কোনো সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, এগিয়ে চলার প্রবণতি থাকবে, তার মধ্যে অত্যধিক সাহস থাকবে, ঊর্জা থাকবে, গতি থাকবে, পরিবর্তন থাকবে। তো সেরকম কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ এই সময়কালে থাকছে এই কন্যা রাশির। একটা ভালো অবস্থান, তাতে কিন্তু লাভবান অবস্থানই হবে। হ্যাঁ, যদি এই সময়কালে এই মঙ্গল জন্মকুষ্ঠিতে খারাপ থাকে, তাহলে কিন্তু আবার ব্যয় তৈরি করবে, অত্যধিক ব্যয় করিয়ে দিবে। সেটা কি ভ্রমণ বা অন্যান্য ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে আর্থিক লোকসানও করাবে। যদি মঙ্গল খারাপ অবস্থানে থাকে, ব্যয় ঘটাবে, অবাঞ্ছিত ব্যয়, যেটা করতে চাইবে না সেরকম ব্যয় হয়ে যাবে। অতএব এই সময়কালে এই দিক থেকে সাবধান। তবে কেতুর নক্ষত্রে অবস্থান এবং কেতুর গুরুবর দৃষ্টি পাচ্ছে, এবং কেতু যে সূর্যের রাশিতে অবস্থান করছে, সে সূর্য তো আবার ভাগ্যের ঘরে চলে আসছে, অবস্থান তো যথেষ্ট ভালো, সূর্য তো স্থান বলি হচ্ছে। তো যার জন্য এই সময়কালে কিন্তু যে কাজগুলো হবে, তাতে কিন্তু স্বাভাবিক উন্নতির যোগই থাকছে। হ্যাঁ, তবে সংঘর্ষ অবশ্যই থাকবে, ছোটাছুটি ধাপাধাপি এগুলো অবশ্যই থাকবে, পুরুষার্থ পরাক্রম এগুলো অবশ্যই থাকবে। নেগেটিভ জিনিসটা কি উঠে আসছে, যে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক, এই জায়গাটা কোনোভাবে খারাপ করা যাবে না। সমাজের যে পরিচিতি, সমাজের উঠা বসা লোকজন, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ ঘোড়া, অশ্বিনী নক্ষত্রের ঘোড়ার মধ্যে কিন্তু জেদ, ক্রোধ, ইগো এগুলো কিন্তু থাকে। কারণ একটা গতিকে প্রতিরোধ করা মানে সেই জিনিসগুলো উঠে আসা, একটা ধাক্কা, গতি প্রতিরোধ করতে গেলে কি একটা শক্তিকে থামানো, সেই জিনিসটা কিন্তু এখানেতে বুঝাচ্ছে।
এরপরে যে নক্ষত্র সেটা কিন্তু ভরণী নক্ষত্রে চলে আসবে। ভরণী নক্ষত্রে থাকবে হচ্ছে একদম জুন মাসের 15 তারিখ পর্যন্ত ভরণী নক্ষত্র, যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র। তো শুক্রদেবও তো এই সময়কালে আবার রাশি পরিবর্তন করে নেবে। শুক্রদেব 13 তারিখে রাশি পরিবর্তন করে কর্মের ঘরে চলে যাবে। কর্মের ঘরে চলে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে শুক্র তো কারক গ্রহ। শুক্র হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি, ভাগ্যের ঘরের অধিপতি হয়ে একদম চলে যাবে কর্মের ঘরে। তো কর্মের ঘরে যাওয়া মানে বিশেষ উন্নতি এই সময়কালে। কর্মক্ষেত্রে যেরকম সংঘর্ষ, সেরকম নিজের প্রতিভা, গুণ, নিজের যে আকর্ষণ ক্ষমতা, এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। স্ত্রীবর্গীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যেরকম কসমেটিকের ব্যবসা, তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজ, খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসায়, ক্যাটারিংয়ের কাজ, এই সমস্ত কাজের সাথে, বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাতে যথেষ্ট উন্নতি, ভালো সময়। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সেই জায়গাতেও যথেষ্ট উন্নতি। আবার যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাতেও বিশেষভাবে উন্নতি। যে সমস্ত গোপন কাজ, সিআইডি, সিবিআই, প্রশাসন লেভেলের কাজগুলো, সেখানটাতে নিজের গুণ প্রতিভার দ্বারা সম্মানিত হবে। সেরকম ব্যবসার ক্ষেত্রেও আকস্মিকভাবে মহাজনের দিক থেকে একটা লাভবান পরিস্থিতি তৈরি করবে এই ভরণী নক্ষত্র। এরপরে যখন আবার কৃত্তিকাতে চলে আসবে সূর্যের নক্ষত্রে, তো সূর্যও তো রাশি পরিবর্তন করে নেবে। সূর্যেরও তো অবস্থান যথেষ্ট ভালোই যাচ্ছে। সূর্যের অবস্থান যথেষ্ট ভালোই যাবে। কর্মের ঘরে সূর্যের অবস্থান হয়ে যাবে ভালো অবস্থান। কারণ যখনই মঙ্গল রাশি পরিবর্তন করছে তখন তো সূর্যের সাথে দুদিনের জুতি। 15ই জুন পর্যন্ত সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করবে। 15ই জুনের পর তো আবার কর্মের ঘরে চলে যাবে। তো কর্মের ঘরে সূর্য চলে যাওয়া মানে দিক বলেই যাওয়া। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট এই সময়কালে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বা বিদেশি প্রজেক্ট বা বিদেশি কর্মের যারা চেষ্টা করছেন, বা কর্মসূত্রে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালো, কিংবা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে যারা কাজকর্ম করছেন সেই জায়গাটা ভালো হবে। উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হবে। শিক্ষার জায়গাটা ভালো উঠে আসছে। কমিশন এজেন্টে যারা কাজ করবেন তাদের জন্য ভালো। কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো ভালো। অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কিন্তু বুঝে সুঝে কাজ করতে হবে। কারণ সূর্যের নক্ষত্রে যখনই আসবে তখন কিন্তু পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কারণ সূর্য হচ্ছে রাজা, আর এদিকে হচ্ছে মঙ্গল সেনাপতি। তো রাজা যেটা আদেশ করবে সেটা তো পালন করতেই হবে, অতএব পরিকল্পনা মাফিক। তবে মঙ্গল অষ্টম ঘরে চলে আসা, এই ক্ষেত্রে কিন্তু একটি কথা বলবো যে সেটা হচ্ছে কন্যা রাশিকে A to Z পরিকল্পনা করেই চলা উচিত। যে পরিকল্পনা গোপনভাবে রাখা উচিত, যে মনের মধ্যে রেখে দেওয়া, যে আমি ভিতরে একদম প্ল্যান করে নিলাম, প্ল্যান মাফিক আমি চলতে থাকলাম, তাহলে কিন্তু যথেষ্ট সফলতা পাবে। আর গন্ডগোল, অশান্তি, এগুলো থেকে কিন্তু আবার দূরে থাকতে হবে। অশান্তি, গন্ডগোল, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, না তো কিন্তু এই ছোট্ট সংঘর্ষ বড় আকার ধারণ করে নেবে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, এবং যেখানটাতে রক্তদান বা রক্তদানের শিবিরগুলো হয় সেখানটাতে রক্তদান যদি করা যায়, এটাও একটা ভালো বিশেষ উপাচার, রক্তদান। কারণ অষ্টম ঘর থেকে সেই জিনিসটাও বুঝাচ্ছে, গোপনে দান জিনিসটা করলে যথেষ্ট ভালো ফল এ সময়কালে পাওয়া যায়। এছাড়া শনি মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন, যথেষ্ট ভালো ফল এ সময়কালে পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সুপার থ্যাঙ্কস, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। আপনারা সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডের ব্যাপার না, কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব করা মানে বিশেষভাবে অনুপ্রাণিত হওয়া, যে কন্যা রাশি সম্পর্কে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দিব, ভালো মন্দ সমস্ত কিছু মিশিয়ে গ্রহ নক্ষত্রগুলোকে সঠিকভাবে তুলে তুলে বিশ্লেষণ করে করে কথা তুলে ধরবো আপনাদের সামনে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।